দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা আলোচনা করছিলাম চলমান রাজনৈতিক অস্থিরতায় আবাসন খাতের ক্ষতির পরিসংখ্যান নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরছি। তো আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, তো আরো কিছু বিষয় আছে, ব্যাংক ঋণের সুদ, ক্রেতাদের সর্বশেষ অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা এই বিষয়ে আমাদের হাতে আরেকটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখে নেব। বাংলাদেশের নির্মাণ খাত মূলত আবাসন খাত নির্ভর। সেই আবাসন খাত কতটা সম্প্রসারিত হয়েছে তা বোঝার জন্য নির্মাণ খাতের কিছু তথ্যই যথেষ্ট। 2013-14 অর্থ বছরে স্থির মূল্যে নির্মাণ খাত থেকে 52,438 কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে, যা জিডিপির 7.6%। যে আবাসন খাত এতদূর এগিয়ে গেছে রাজনৈতিক অস্থিরতায়, সেই আবাসন খাতের 25,000 কোটি টাকার বিনিয়োগ এখন প্রায় থমকে আছে। অবিকৃত অবস্থায় পড়ে আছে প্রায় 10,000 রেডি ফ্ল্যাট। প্রত্যেকটি খাতকেই বিবেচনায় নিয়ে সরকারকে খুব শীঘ্রই একটা অর্থনীতির যে লসটা আছে এটা পুনরুদ্ধারের জন্য একটা সামগ্রিক নীতি কাঠামোর ভিতরে আনতে হবে, এবং আমি নিশ্চিত যে সেই ক্ষেত্রে আবাসন খাতও তার ভিতরে থাকবে। রিহ্যাব বলছে, আবাসন খাতের জন্য 20,000 কোটি টাকার একটি তহবিল যদি গঠন করা হয় এবং তা থেকে ফ্ল্যাট কেনা বাবদ এক অঙ্কের সুদের ঋণ সাধারণ মানুষকে দেয়া হয়, তবেই একমাত্র এই খাতের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব। যদি শুধু খালি একটা উদাহরণ দিই আপনাকে, আমেরিকায় যদি আপনি বসবাস করেন, সেখানে কিন্তু 40 বছর 50 বছর মেয়াদে একটা ঋণ দেওয়া হয়, ফলে কিন্তু একটা বাড়ি বা গাড়ি ক্রয় করার জন্য সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। সেই ধরনের ঋণ কিন্তু আমাদের দেশেও ছিল। এই ঋণটা 2009 সাল থেকে বা 2009-10 সাল থেকে এটা বন্ধ হয়ে গেছে। এই ঋণটা যদি আবার চালু হয়, তখনই মধ্য আয় বা স্বল্প আয়ের লোকরা এই ফ্ল্যাট বলেন, জমি বলেন, সবকিছু ক্রয় করতে পারে। তবে আবাসন খাতের জন্য 20,000 কোটি টাকার আলাদা তহবিল গঠনের ব্যাপারে সরকারকে একমত হতে পারছে। যে গরিব যারা, মিডল ক্লাস যারা, তারা কোনোদিনও টাকা মারে না। ব্যাংকের টাকা মারে যারা ধনী, তারা মারে, যারা বিত্তশালী তারা মারে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিজ তারা মারে। কিন্তু এই সেক্টরে যদি গভর্নমেন্ট আপনার 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি টাকাতে, ইট ইজ এ সেফ ইনভেস্টমেন্ট। সো আই এম আস্কিং, বারবার আমি অনুরোধ করছি যে এই সেক্টরকে বাঁচাবার জন্য এই প্রণোদনা দেওয়ার জন্য। আমরা যেটা দেখলাম যে মন্ত্রীও আপনার কাছে আসছে, যে তিনিও একমত যে প্রণোদনা বা তহবিলের ব্যাপারটা। দেখুন, এখানে তো আপনি নিজেও বুঝতে পারছেন যে মন্ত্রী বলা মানে সরকার বলতেছে। সরকারও কিন্তু আমাদের সাথে একমত। বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব, এই জন্য উনি কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবং আমরা এটাকে আমি আরেকটু পরিষ্কার করে দিতে চাই ব্যাংকারদের জন্য, যে দেখেন, ব্যাংক কিন্তু যদি এই খাতে ঋণ দেয় বা এই ধরনের লোন যদি দেওয়া হয়, তাহলে কিন্তু একেবারে সেফ, কিন্তু 0% ঝুঁকি কিন্তু এই সেক্টরে ঋণ দেওয়া। ব্যাংকের নিয়ম কি? ব্যাংকের নিয়মটা হচ্ছে যে আপনি যদি 1 লাখ টাকা ঋণ দেন, তাহলে 2 লাখ টাকার সম্পত্তি মর্টগেজ রাখতে হবে। এটা হচ্ছে একদম ব্যাংকের নিয়ম, সবসময় এই নিয়মটা ব্যাংক ফলো করে। তা এখন মনে করেন আমাদের কারো যদি ডেভেলপারদের কোনো সম্পত্তি রেখে ব্যাংক ঋণ দেয়, সেক্ষেত্রে কিন্তু একই জিনিস। সেখানে বিল্ডিংটার দাম কত? 5 কোটি টাকা, ব্যাংক 2.5 কোটি টাকা দিবে। তো এরপর তো এটা তো ঝুঁকিবিহীন, একেবারে ঝুঁকিবিহীন। এখানে ব্যাংক ঋণ দিতে কিন্তু কোনো অসুবিধা নাই। এবং আপনি দেখেন ব্যাংক কোথায় ঋণ দিতে চেষ্টা করে? ওই কাগজের মধ্যে, যেরকম হলমার্ক যেটা করছিল, ওই ধরনের জায়গায় ঋণ দিতে করে। তো এখানে ঋণ দিলে এখানে কিন্তু সেফ। আপনার কি মনে হয় যে ব্যাংক আসলে আগ্রহী হয় না কেন? ব্যাংক আগ্রহী হয় না, এখানে অনেকগুলো কারণ আছে। ব্যাংক আগ্রহী হয় না এখানে মনে করেন, বিশেষ করে সরকারি ব্যাংকগুলো আগ্রহ হয় না এখানে। একমাত্র কারণ হচ্ছে এখানে ব্যাংকের একটা তারা কিন্তু একটা লেনদেনের ব্যাপার আছে। একটা ইন্ডাস্ট্রি, যেগুলো ইন্ডাস্ট্রিতে লোন দেয়, আমি স্পষ্ট বলতে পারি, সেখানে অনেক ধরনের কারিগরি দিক আছে, এলসি করার ব্যাপার আছে, সেখানে কিন্তু টাকা পয়সার অনেক ব্যাপার আছে। কিন্তু আমাদের সেক্টরের লোক, আমরা যারা সেক্টর, আমরা কিন্তু এই ধরনের অনৈতিক কাজ করে আমরা কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে চাই না এবং ঋণ নিবও না। এই ধরনের একটা কাজ আছে। আরেকটা ব্যাপার আছে, কিন্তু ঋণটা তো সাধারণ মানুষকে দিবে, যে ফ্ল্যাট সেটা আবার আরেকটা ঋণ। এটা বলতেছে আমাদের ঋণ, সেটা বলতেছে যেটা আপনি নিউজেও দেখেছেন, যে পৃথিবীর বিশেষ করে আমেরিকায় যদি আপনি বসবাস করেন, সেখানে কিন্তু আপনি চট করে একটা গাড়ি অথবা বাড়ি ক্রয় করতে পারেন।
কেন? সেখানে একটা দীর্ঘমেয়াদী লোন দিয়ে থাকে, 40 বছর 50 বছরের লোন, এবং সিঙ্গেল ডিজিটের, সুদ কম। আমাদের দেশেও কিন্তু এটা চালু ছিল, মাননীয় পূর্তমন্ত্রী কিন্তু এটা বললেন যে আমাদের দেশেও কিন্তু একটা চালু ছিল এই ধরনের ঋণ 2009 এবং 2010 সালে এই ঋণটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে স্বল্প এবং মধ্য আয়ী লোকদের জন্য, যারা এই ধরনের ইনকাম করে তাদের জন্য। সকল দেশে আছে এবং আমাদের দেশেও এটা ছিল। এটা কি বাংলাদেশ ব্যাংকের যেটা ছিল? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। কিন্তু একটা সুখের খবর বলি এখন এই মুহূর্তে বলবো, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যে সরকার কিন্তু এই ঋণটা চালু করছে, 1,20,00,000 টাকা করে দিচ্ছে। এটা কিন্তু মার্কেটে ইতিমধ্যে 15-20 দিন আগে থেকে কিন্তু এই ঋণটা বেশ অনেক ব্যাংক আর কিন্তু ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলা কিন্তু এই ঋণটা এখন দিচ্ছে। কিন্তু এখানেও তারা সুদের হারটা একটু বেশি। তা এই সুদের হারটা কমায় নিয়ে আসলে এই ঋণটা যদি ঠিক মতো, তাও আমরা খুশি এই জন্য যে এক সময় বাংলাদেশ ব্যাংক এই খাতে ঋণ দিতে উৎসাহ বোধ করতো না, যেটা তারা সার্কুলার দিয়ে এই ঋণটা এখন দিতে বলতেছে। এই ঋণটা আমি বলবো এটা খুশির খবর এই জন্য যে গত 15 দিন আগে থেকে কিন্তু এই ঋণটা বিভিন্ন ব্যাংকে এবং অন্যান্য ব্যাংকও আমি আশা করি সরকারি ব্যাংকগুলো এই ঋণটা ফলো করবে, এবং এই ঋণটা এসে গেলে আমি মনে করি এই সেক্টরে আরো অগ্রসর হবে। সেক্ষেত্রে যে আপনারা একটা তহবিলের কথা বলছেন, হ্যাঁ, আমরা যে তহবিলের কথাটা বলতেছি এটা 20,000 কোটি টাকার একটা তহবিল আমরা চাচ্ছি এবং মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আমরা দিয়েছি। এই তহবিলটা দিলে টোটাল প্যাকেজটা, এই সেক্টরের পুরো প্যাকেজটা কিন্তু আপনার এই অবস্থা থাকবে না। কারণ এগুলো কিন্তু যেটা বলতেছেন এগুলো কিন্তু সাময়িক হতে পারে, কিন্তু ওই 20,000 কোটি টাকা বা 30,000 কোটি টাকার একটা যদি ঋণ বরাদ্দ করা এই খাতের জন্য একেবারে স্পেশালি, এটা কি ব্যবসায়ীদের জন্য না সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষ প্লাস ব্যবসায়ী সবার জন্যই, তখন কিন্তু এই খাতটা তো অ্যাকচুয়ালি আমি প্রারম্ভিকই বলছি যে এই খাতটাকে আপনি যতক্ষণ পর্যন্ত চালু না করবেন, এটার সাথে অনেকগুলা খাত সহ অনেক শ্রমিক বলেন, অনেক অর্থনৈতিক ব্যাপার জড়িত বলে এই খাতটাকে আপনাকে চাঙ্গা করতেই হবে। আচ্ছা, যে আপনার কাছে একটু আসতে যাচ্ছে যে আপনাদের উদ্যোক্তা যারা আছেন, মানে আপনাদের ব্যাংক ঋণের সব অবস্থাটা কি? আপনি একটু আগে বলছিলেন যে 400-র মতো মিল ছিল রডের, সেটা এখন 200-র মতো বন্ধ আছে। তো তারা কি আসলে খেলাপি হয়ে যাচ্ছে, বা তারা কি ঋণ পাচ্ছে না, বা কি অবস্থা? অনেক বেশিরভাগ ইন্ডাস্ট্রি গুলো তো ঋণের মাধ্যমেই হয়েছে। এখন মনে করেন যে প্রোডাকশন নাই, বেচা কিনি নাই, এখন তারা ঋণটা শোধ করবে কিভাবে? টাকাটা তো সার্কুলেশন হয়, তাই না? তারা এখন কিস্তি দিতে পারছে না, একসময় খেলা হয়ে যাবে, তখন এই ইন্ডাস্ট্রি গুলো চালু করা সম্ভব হবে না। আর এইটার এফেক্ট আবার আবাসন খাতে যায় পড়বে। কেন? রডের দাম যে কমছে, এটা বেড়ে যাবে। আর আমরা দীর্ঘদিন যাবত, আমরা না শুধু আমাদের যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে বারবার বলা হচ্ছে সিঙ্গেল ডিজিটে ঋণ দেওয়ার জন্য, কিন্তু গভর্নমেন্টও সেখানে আসতেছে না। এত টাকা সুদ, এত বেশি সুদ পৃথিবীর কোন দেশে নেই। আমাদের পাশের দেশ ভারত বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, বা আরো উন্নত দেশে যান, আরো কম সুদের হার। মানে এমনও আছে যে 0.012345 এরকম সুদ আছে। মালয়েশিয়া 4%, 4.5%, ইন্ডিয়া সম্ভবত 9%, থাইল্যান্ডও এরকমই সেম। তা আমাদের সরকার বা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক আমাদের কিন্তু আর কি আমানতের সুদের হারটাও বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের সুদের হারটা বেশি। আপনি যখন দেশের কিন্তু আবার 7.5% দেশের উন্নয়ন, এখন ঋণের সুদের হারও কিছুটা দেশের উন্নয়নের চিন্তা করবেন, সরকার যখন দেশের উন্নয়নের চিন্তা করবে তখন অবশ্যই সুদের হার কমাতে হবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য। জাপান দেখেন, জাপান যে এত ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, এটার পিছনে মূল কারণ আমি যেটা খুঁজে বের করতে পারছি সেটা হলো যে ব্যাংক সামান্য ইন্টারেস্ট নেয়, সামান্য, টোটাল টাকাটাই ব্যাংকের, এবং তারা এই ইন্টারেস্টটা তাদের মানে গায়ে লাগে না। আর আমাদের এত গায়ে লাগে যে আমরা শেষ পর্যন্ত ঋণ খেলাপি হয়ে যাই, এবং এই যে এখন এই যে হরতাল অবরোধ এগুলো চলতে থাকলে আরো ঋণ খেলাপি হয়ে যাবো। শেষ পর্যন্ত দেখা যাবে যে রডের মিলগুলো বন্ধ হয়ে গেছে, রড বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। অথচ 100% রড আমরা এখানে প্রোডাকশন দিতে পারি যদি আবাসন খাত পুরো দমে চালু হয়, এবং আমরা এখন বিশ্বমানের রড এখানে হচ্ছে, আমরা ইচ্ছা করলে রড রপ্তানিও করতে পারি। কিন্তু আমরা এইসব কারণে, ব্যাংকের কারণে বলেন আর হরতাল অবরোধের কারণে বলেন, সুদের হারটাই সমস্যা নাকি সুদ পাওয়াটাও সমস্যা? ঋণ পাওয়াটা তো সমস্যা সবার জন্য। এটা তো আবাসন খাত যে অবস্থা, আমাদের ঋণ মিল বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে ওই যে বলছে একটা
যে একটা লেনদেনের ব্যাপার স্যাপার আছে, এটা তো আছেই। তারপরে এটা এরপরে সুদের হারটা কমাই দিলে ধরেন রিল্যাক্স হয়ে গেলাম, আমরা রিল্যাক্স পেয়ে গেলাম, আমাদের সেখানে লাভ কম করলেও চলবে, মালের দাম তখন বাড়বে না, কমের দিকেই থাকবে। তখন আবাসন যারা যারা ফ্ল্যাট করতেছে, ফ্ল্যাটের দাম এখন যদি রডের দাম বেড়ে যায়, ফ্ল্যাটের দাম অটোমেটিক বেড়ে যাবে, এটা কেউ থামাই রাখতে পারবে না। এটা তো আপনি দেখছেন 2008 সালের দিকে হঠাৎ করে রডের দাম বেড়ে গেল, ফ্ল্যাটের দামও বেড়ে গেল। আমরা আবার এই আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।